ভিনসেন্ট ভ্যান গগ একজন অনেক বড় পেইন্টার ছিলেন, ছবি আঁকতেন। এই যে পেইন্টিং না, আমাদের যে ছবিগুলো আমরা দেখতে অভ্যস্ত, গাছের ছবি, নদীর ছবি, দেখলেই বোঝা যায় যে এটা গাছের ছবি। কিন্তু পেইন্টার যারা, তাদের মধ্যে অনেক লেভেল আছে। যেমন রাস্তায় যারা লেখালেখি করে, দেয়ালে বিভিন্ন টাকার বিনিময়ে যারা পোস্টার তৈরি করে দেয়, লেখালেখি করে, এরাও পেইন্টার, তারাও ছবি আঁকে, পাখির ছবি, ফুলের ছবি। আবার ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও পেইন্টার, চিত্রকর। যদি কখনো সুযোগ হয়, ফ্রান্সের কিছু পেইন্টিংয়ের কিছু মিউজিয়াম আছে, যার কিছু ছবি ইন্টারনেটেও পাওয়া যায়। সুযোগ থাকলে ছবিগুলো তোমরা দেখো, এবং মোটামুটি আমি নিশ্চিত তুমি এর বেশিরভাগ ছবিগুলো দেখে কিছু বুঝতে পারবা না যে কি আঁকছে, আঁকিব কি আঁকে রাখছে, রং মং ছিটায় মিটায় রাখছে। ভিনসেন্ট ভ্যান গগের একটা বিখ্যাত পেইন্টিং আছে, স্টারি নাইট, মানে তারকা খচিত আকাশ। তোমার এই ছবিটা দেখে মনে হবে যে রঙের বোতল ধরে এরকম ফিয়ার্স, আর কিছু মনে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের 2500 ছবি নিয়ে একটা মিউজিয়াম আছে। তার শেষ সময়ে 70 বছরের পরে উনি এই ছবিগুলো আঁকা শুরু করেছিলেন, এবং এই ছবিগুলোর নাম উনি দিয়েছিলেন শেষ বিকেলের প্রিয়া, মানে জীবনের শেষ সময় যাকে জড়িয়ে ধরে আমার সময় কেটেছে, তাই সে হচ্ছে আমার শেষ বিকেলের প্রিয়া, সন্ধ্যাটা যার সাথে কেটেছে। খুবই রোমান্টিক কথাবার্তা। খাই দাই ঘুমাই লোকজন এই কথাগুলো বুঝবে না, তবে আমি তাদেরকে আমি উপহাস করছি না, আমি প্রকৃতির কাছে বলি যেন যারা এই ধরনের সাহিত্য যারা উপলব্ধি করতে পারে না, সৌন্দর্য যারা দেখে না, স্রষ্টা যেন তাদের মনের দরজাটা খুলে দেয়। কারণ কত সুন্দর জিনিস যে তারা দেখে না, তা যদি একবার তারা জানতে পারে, তখন তারা হুমড়ি খেয়ে পড়বে এগুলো জানার জন্য। অনেকে লিটারেচারকে খুব অবহেলা করে, খুব খুব উপহাস করে, কিন্তু তারা জানে না যে তারাই উপহাসের পাত্র। কি তারা দেখতে পাচ্ছে না? একজন সাহিত্যিক, একজন চিত্রকর, এই চামড়ার চোখ, তাই না, এই রেটিনা, এই একই জিনিস, এটা দিয়ে অনেক কিছু দেখে মনের মধ্যে ফেলে, মন আবার অনেক কিছু দেখে ফেলে, এটা অন্যরকম ব্যাপার স্যাপার। একজন বিজ্ঞানী, পরমাণুর মধ্যে একটা শক্তি আছে, সেও কিন্তু একজন আর্টিস্ট, শিল্পী। একটা পরমাণুর মধ্যে এত শক্তি, তাই দিয়ে পারমাণবিক শক্তি তৈরি করা যায়, তা দিয়ে জাহাজ চালানো যায়, ফ্যাক্টরি চালানো যায়। এটা যে দেখছে, সে কি কম বড় শিল্পী? অনেক বড় শিল্পী। তো যেটা বলছিলাম, তো ভিনসেন্ট ভ্যান গগের ওই ছবিটা $1,000,000 বিক্রি হবে না, মানে ওটা নট ফর সেল। তুমি $1,000,000 দিয়েও কিনতে পারবে না। তবে অনেক শিল্পীর ছবি এখনো $1,000,000 বিক্রি হয়, মানে মিলিয়ন, মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন না, 25 মিলিয়ন, $70 মিলিয়ন এই ছবিও আছে। মোনালিসার ছবি তোমাকে অনেক যত টাকা পয়সা আছে দিলেও সে দেবে না। ওটা জাতীয়, মানে পৃথিবীর সম্পদ, পৃথিবীর একটা সম্পদ। কিন্তু কি দেখো, সামান্য একটা মহিলা এরকম হয়ে একটু মুচকি হাসি দিচ্ছে। আমার হবে না, মেয়ে মানুষের হয়তো হতে পারে। কি এমন ছবি, তাই না? এটা যে কি এমন ছবি, এটা বুঝতে গেলে আমার সেই যোগ্যতা থাকতে হবে। উপহাস করা খুব সহজ, মাকড়সার বাসাকে হুট করে টান দিয়ে ছিঁড়ে ফেলাটা সহজ। একটা মাকড়সার বাসা করে দেখাও তো এরকম, দেখো যে কত কিছু হিসাব নিকাশ করতে হচ্ছে, তারপরেও পারবা কিনা সন্দেহ আছে। উপহাস করা, ধ্বংস করা খুব সহজ, গড়া খুব কঠিন। দেখো আমাদের যত সংগ্রাম সব কিন্তু জীবনকে নিয়ে, তাই না? মৃত্যুকে নিয়ে কিন্তু আমাদের কোনো সংগ্রাম নেই। আর বিল্ডিং থেকে এরকম পড়ে গেলেই হলো, গলায় একটা দড়ি বেঁধে ঝুলে গেলেই হলো। আর বয়স হলে মানুষ এমনিই মরে যায়। মরা নিয়ে কোনো সংগ্রাম করতে হয় না, যত সংগ্রাম সব জীবন নিয়ে, তাই না? গড়তে গেলে সংগ্রাম করতে হয়। তো সমালোচনা করতে গেলে মেলা কিছু লাগে না, একটু বসে চা এক কাপ নিয়ে একেবারে ওর গোষ্ঠী সহ উদ্ধার করে দেওয়া যায়, কোনো বিষয় না। তো ভিনসেন্ট ভ্যান গগের এই ছবিটা যদি তোমার এলাকার বাজারে বিক্রি করতে আনে, আর ওই ছবির পাশে একটু দূরে যদি
চিংড়া মাছের একটা হাট বসে, বা কাতলা মাছ বা খাসির মাংস থাকে, তোমার কি মনে হয় ওই পেইন্টিংটা কত টাকা দিয়ে মানুষ কিনবে? তোমার হাটে, তোমার যে এলাকায় আছে, হয়তো বিক্রি হবে না। ধর এর থেকে একটা পেইন্টিং কত, ধরো বাংলাদেশে ওইটা ধরো $1 মিলিয়ন ধরলাম, 1,10,00,000 তাতে বাংলাদেশে কত, 8 কোটি না 80 কোটি এরকম কিছু একটা ধরলাম। ওখানে সে যদি 800 টাকাও যদি চায়, দূর, 800 টাকা যে চিংড়া মাছ আছে, 800 টাকায় চিংড়া মাছ কিনবো, বেগুন কিনবো, তারপরেও টাকা থাকবে, তাই দিয়ে গোপাল বেড়ি কিনবো, নাটক। ও কিনবে না, আর গালিগালাজ করে চলে যাবে, হ্যাঁ একটা বাল আনছে, এটা একটা বাল আনছে, রং সেটা মিটার রাখছে 800 টাকা। 800 টাকায় মূলা পাওয়া যায় কত জানো? এটা কেন হয় যে কিছু মানুষ ওটাকে $1,000,000 দিয়ে কিনছে, নিলামে বসে বসে কিনছে, কিনতে না পেরে কান্নাকাটি করছে, আর কিছু মানুষ ওটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে। কারণটা হচ্ছে উপলব্ধি, রুচি, চিন্তা, কোন মন কোন চিন্তা খায়। আমি হয়তো কোনো একদিন বলেছিলাম যে আমাদের শরীর যেমন খাবার খায়, মনও খাবার খায়, মন খাবার খায় চিন্তা। এখন খাদ্যের মধ্যে যেমন পচা দচা বাসি, মানে পচা বাসি ফাস্টফুড ক্ষতিকর খাবার আছে, মন চিন্তা খাবে, চিন্তাও খাবেই, কিন্তু কোন রকম চিন্তা খাবে সেই অনুসারে মনের স্ট্রাকচার গঠিত হবে। তুমি যদি ভালো পুষ্টিকর খাবার খাও, মেপে মেপে বেছে বেছে খাবার খাও, তেল চর্বি কম খাও, তোমার একটা স্বাস্থ্য যেমন হবে। যে বেছে খায় না, হাবিজাবি খায়, তার লাংস, হার্ট, কিডনি অন্যরকম হবে, তোমার থেকে অনেক খারাপ হবে। ঠিক তেমনি নিম্ন চিন্তা যারা খায়, তাদের মনে উচ্চ চিন্তা দিলে তারা ওটা নিতে পারবে না। যে লোকটা প্রতিদিন হোটেলের খাবার খায়, একদিন ঘরে ভালো ঘিয়ের খাবার দিবে, ও বমি করে দেবে, ও নিতে পারবে না, নেবে না। তো ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, বা এরকম বড় মাপের যারা আর্টিস্ট বা আছে, সেটা শুধু পেইন্টিং না, শিল্পকলা, ফিলোসফিতে বার্নার্ড শ, রবার্ট ফ্রস্ট, পি.বি. শেলি, জালালউদ্দিন রুমি, এরকম বড় বড় যারা কবি, সাহিত্যিক, পেইন্টার আছে, যারা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে গিয়ে বিশেষ কিছু দেখেছে এবং সেই দেখা শোনাগুলো তারা লিখে রেখেছে আমাদের জন্য, এটা কিন্তু সবাই নিবে না, সবাই এটা বুঝবে না। বাংলাদেশে আনলে যে জিনিসটা ওখানে $1,000,000 বিক্রি হচ্ছে, এখানে বিক্রি হবে না, কেউ কিনবেই না, মানে কিনলে অতটা দাম টাম দেবে না। কারণ আমার যদি 1 কোটি টাকা একটা ছবির দাম চাচ্ছে, ও দিয়ে আমার একটা বিল্ডিং হয়ে যায়। আমাদের প্রয়োজনটা কি, আমাদের মন কি চিন্তা করে, সেই অনুসারে আমার রুচিটা হবে। যে আমাদের মতো উন্নয়নশীল দেশে যেখানে বেশিরভাগ মানুষ মানে নির্দিষ্ট জীবনের প্রয়োজনটাই ঠিক মতো মেটাতে পারে না, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, সেখানে উন্নত রুচি আসবে না, উন্নত মানে ব্যাপারটা এরা বুঝবে না, বিমূর্ত ধারণাগুলো এরা বুঝবে না, কারণ মূর্তিমান ধারণাই বুঝে শেষ করতে পারে নাই। মানে খাবার খাবো কি খাবো, এই সমস্যার সমাধানই এখনো স্বাধীনতার পরে 50-52 বছর ধরে হয়নি। এখনো বাজারে দাম বেড়ে যাচ্ছে, মানুষের অবস্থা খারাপ। তো খাবারের সমস্যা হচ্ছে, বসত বাড়ি ডুবে যাচ্ছে বন্যার পানিতে। এর মধ্যে কি ভিনসেন্ট ভ্যান গগের ছবি আসে মনে, কে ধরে না। বাংলাদেশে একসময় তুমি যদি পুরনো বাংলাদেশি ছবিগুলোর দিকে তাকাও, এখন অনেকদিন ছবি দেখি না, আমি জানি না, তবে আমি যখন কিশোর ছিলাম ছবিগুলো ছিল এরকম: বস্তির রাজা, রিক্সাওয়ালার প্রেম, কুলি নাম্বার 1, বস্তির শাহেনশাহ, রাঙা মাস্তান, ভয়ঙ্কর বিশু, খুনি, তারপরে দেখা যায় যে নায়িকা অনেক বড় লোক, আর নায়ক হচ্ছে চাষার ছেলে, এই প্রেম, এই নিয়ে চৌধুরী সাহেবের সাথে দ্বন্দ্ব, এই ধরনের ছবি। মানে আমাদের নায়ক বেশিরভাগ সময় দেখা যায় রিক্সাওয়ালা, কুলি বা চাষার ছেলে। কেন এই ছবিগুলো খুব চলতো? হলিউডের 2-1টা ছবির নাম বলি আমি। যেমন একটা ছবি আছে গ্র্যাভিটি, সান্ড্রা বুলকের। এই গ্র্যাভিটি ছবি বুঝতে গেলে তাকে মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষীয় আকর্ষণ বল কিভাবে কাজ করে,
কোন উচ্চতায় গেলে গ্র্যাভিটি কিভাবে কাজ করে এইটা সম্পর্কে যদি যথেষ্ট ধারণা না থাকে, কতটা গতিতে গেলে ঘর্ষণের ফলে বাতাসের সাথে ঘর্ষণের ফলে আগুন ধরে যাবে, এগুলো যদি না বোঝে এই গ্র্যাভিটি ছবি সে কিছু বুঝবে না। দেখবে যে একটা মহিলা একটা বাক্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর একটু পরে নামে আসছে, আর কিচ্ছুও বুঝবে না। তো ইনসেপশন একটা ছবি আছে, এটা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও। ইনসেপশন ছবিটা, এটা অনেক শিক্ষিত মানুষও বুঝবে কিনা আমার সন্দেহ আছে। ইনসেপশন ছবির থিমটা খুবই কঠিন। মানুষের মনোজগতের মধ্যে ঢুকে কি করে চিন্তাকে, আমি একটা চিন্তা তোমার মনের মধ্যে বসিয়ে দেবো, তুমি তোমার অবচেতনে তুমি জানবাও না। ধরো তোমার একটা বিজনেস আছে, 100 কোটি টাকার বিজনেস, আমি আগামীকাল যাব তোমার অফিসে, ওখান থেকে 10 কোটি টাকা আমার একটা চুক্তিপত্র তুমি সই করবা যাতে আমার লাভ হবে। এখন তুমি তো করবা না, তাহলে আমি কি করব? আমি আজকে যে কোনো এক উপায়ে তোমার মনের মধ্যে আমি এইটা চিন্তা প্রবেশ করিয়ে দেব, ঠিক গাছ যেভাবে রোপণ করে, চিন্তাটা আজকে রাতে আমি তোমার মাথায় ঢুকিয়ে দেবো, বসিয়ে দেবো মনের মধ্যে যে 10 কোটি টাকা সই করাটাই ভালো, এটা দিয়ে দিই। তুমি জানবা না যে এটা আমার চিন্তা, আমি তোমার মধ্যে ঢুকাই দিছি, কিন্তু আমি করে দেবো, তুমি পরের দিন তোমার ইচ্ছাতেই তুমি সই করবা, কোনো জোরাজোরি দরকার নেই, কোনো গোলাগুলি দরকার নেই। এই হচ্ছে ইনসেপশন ছবির মোটামুটি থিম। আরেকটা ছবি আছে ইন্টারস্টেলার, এটা হচ্ছে ম্যাথিউ ম্যাককনারি। এটা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারা স্পেসশিপে করে অন্য এরকম বাসযোগ্য গ্রহ আছে কিনা এটা খুঁজতে বের হয়েছে। সেখানে অনেক মহাকর্ষীয় ফিজিক্সের অনেক নিয়মকানুন জানতে হবে, তারপরে ব্ল্যাক হোল সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং একটা বলয় আছে মানে হরাইজন, ওটা কি যেন হরাইজন বলে, মানে যেখানে ব্ল্যাক হোলের যে প্রান্তটা, ওটাকে যেন কি একটা হরাইজন বলে, এই মুহূর্তে নামটা মনে আসছে না। তো যেখানে গেলে টাইম ডাইলেশন হয়, কোনো একটা জায়গায় একটা গ্রহ এসে নামছে, ওখানের 1 মিনিট সমান পৃথিবীর 8 বছর। কিভাবে ওটা হলো? এখন এই ধরনের ছবি যদি বাংলাদেশে বানায় চলবে? মানুষ ওর মানে পোস্টার ছাপানো খরচও মনে হয় উঠবে না। কেন উঠবে না? ছবিটা কি খারাপ? না, এই ছবিটা বুঝতে গেলে যে রুচি, যে মেধা, যে বিচক্ষণতা দরকার, আমার তা নেই, তাই আমি যাব না। আমি যাব বস্তির রাজা শাহেন শাহ দেখতে। দূর বস্তিতে একটা ছেলে ছিল, মারছে, ও পরে যে চৌধুরী সাহেবরে মারছে, মাইরে একেবারে আলু ভর্তা করে দিয়েছে, তারপরে নায়িকারে নিয়ে আসছে, কয়েকটা ড্যান্স দিচ্ছে, ঝাঁকানাকা ড্যান্স। আমি তো হ্যাবি খুশি, আমার টিকিট কাটছি 60 টাকা দিয়ে, আমার উঠে গেছে 70 টাকা। তো বিষয় হচ্ছে, যেখানে উন্নত চিন্তা থাকে না, যেখানে জীবনের স্বাভাবিক প্রয়োজনগুলোই মেটে না, সেখানে উন্নত চিন্তার জন্ম নেয় না। যেখানে উন্নত চিন্তার জন্ম নেয় না, সেখানে যদি তুমি উন্নত চিন্তা নিয়ে বসবাস করো, উন্নত কিছু করতে চাও, তুমি পারবা না। হয় তুমি ওখান থেকে তোমাকে নির্যাতিত হতে হবে, অথবা তুমি ওখান থেকে কয়েকদিন পরে হতাশ হয়ে ওদের মতোই কাজ করা শুরু করবা। এরকম অনেক উদাহরণ আছে, তুমি হতাশ হয়ে যাবা। কার জন্য করব? আমি এত ভালো একটা কাজ করলাম, তুমি একটা খুব উন্নত মানের একটা সঙ্গীত তৈরি করেছো, উচ্চাঙ্গ সঙ্গীত, খুব নোট মানে কয়েকটা স্কেল মিলিয়ে, কয়েকটা রাগ ঠাট মিলিয়ে, তালের কাজ করে 6 মাত্রা 7 মাত্রার একটা কম্বিনেশন করে খুব মেধা খাটিয়ে একটা গান তৈরি করেছো। একজন লোক সকালে বের হয়েছে, তার টাকা দরকার, তুমি যদি তাকে বলো ভাই আসেন গানটা শুনি, কেমন লাগলো? ও আপনাকে মেরেও বসতে পারে, চর্থাবা দিয়ে বসতে পারে। বাসায় আমার টয়লেট পেপারের কেনার টাকা নাই, আমার এই আছে, এই লাগবে, ওই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। আমাদের মনে যে চিন্তাগুলো চলে, তা দিয়ে আমাদের রুচিটা হয়, তার বাইরে সম্ভব না। যেখানে উন্নত চিন্তা থাকে না, সেখানে উন্নত চিন্তাকে বিক্রিও করা যায় না, উপহারও দেওয়া যায় না, উপহার দিলেও সে নেবে না। তো এর ফলে আমাদের কিছু ক্ষতি হয়, প্রতিভা নষ্ট হয়। যেমন ধরো, তুমি যখনই এরকম আঘাত পাবা, কোনো একটা কাজ তুমি করতে যাচ্ছ, ধরো তুমি একটা চাকরি করো। আচ্ছা, আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যে স্কুলে চাকরি করি,
আমি অনেক সময় বিশেষ কিছু জিনিস দিতে চাই, আমি চাই তারা নতুন কোনো চিন্তার সঙ্গে পরিচিত হোক, কিন্তু যখনই আমি এগুলো দেওয়ার চেষ্টা করি 1-2 দিন পরে নালিশ চলে আসে, এটা আপনি কোথায় পেয়েছেন, এটা তো বইতে নেই, এটা তো তো তখন মনে হয় যে না, আর এই কাজটা আর করা যাবে না, এটা ঝামেলা তৈরি করছে। প্রতিভার অপচয় খুবই হবে যদি তোমার উপযুক্ত পরিবেশে তুমি না থাকো। ধরো তুমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, কিন্তু তুমি এমন একটা সমাজে বসবাস করো, তোমার পরিবেশে এমন জায়গায় থাকো যেখানে সবাই কুসংস্কারে আচ্ছন্ন এবং কুসংস্কারকে ভালোবাসে। তোমার বৈজ্ঞানিক চিন্তাভাবনা তাদের কাছে একটা উপহাসের খোরাক, ওটা নিয়ে তারা হাসাহাসি করে। তোমার এটা তোমার পরিবেশ না। তাহলে দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে এই পরিবেশকেও তোমাকে বদলাতে হবে, এই মানুষগুলোকে ভালোবাসা দিয়ে হোক, স্বপ্ন দেখিয়ে হোক, খুব কৌশলের সাথে তাদেরকে উচ্চ চিন্তা করার কৌশল, মানে যেন তারা করতে পারে এই লেভেলে তাদেরকে নিতে হবে। ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ, 20-50 বছরের ব্যাপার যে তারা উচ্চ চিন্তা করবে। ধরো তুমি এমন একটা সমাজে বসবাস করো যেখানে সাংস্কৃতিক চর্চাকে নিরুৎসাহিত করা হয় বা অপ্রয়োজনীয় মনে করা হয়, যেখানে ব্যবসাকে মানে তুমি তোমার টাকা টাকা আসবে, টাকা যাবে, খাবো, ঘুমাবো, এইটাকে উৎসাহিত করা হয়, সেখানে তোমার সাংস্কৃতিক মন, সংস্কৃতি মনা যে তোমার যে বৈশিষ্ট্যটা, এটা অকালে মারা যাবে। কারণ তুমি তো দর্শকই পাবা না, শ্রোতা পাবা না, মানে তোমার তো একটু কথা বলতে ইচ্ছা করবে এটা নিয়ে, যে আমি সঙ্গীতটা বুঝি, কারোর সাথে একটু সঙ্গীতটা নিয়ে কথা বলি, কে শুনবে? হ্যাঁ, গান গান তো ওই যে একটু টিস টিস করে বাজবে, একটু নাচবো, বিয়ে বাড়ি টাড়ি হবে, এই তো গান। আবার গান নিয়ে গবেষণা করার কি আছে? ও নিয়ে গবেষণা করে নাকি? গান তো গাইতে হবে। আর কি গান? হ্যাঁ, ওই যে কি গান শুনবো? কাওয়ালি টাওয়ালি সব শোনার সময় আছে? বা এই যে উচ্চাঙ্গ সঙ্গীতে বোঝে, উচ্চাঙ্গ ফালতু করে শুনতে হবে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, এই টুনির মা কি একটা গান, মানে শুনলেই ঝাঁকা নাকা চলে আসে, হ্যাঁ, মনে হয় যে হাত পা চারদিকে চলে গেল। এই হচ্ছে গান। কি কি সব রাগ টাগ কি বলে, রাগ আবার কে? রাগ তো আমার তোর উপর রাগ হচ্ছে এখন, কিসের রাগ? তো এখানে তোমার প্রতিভা বিকশিত হবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমার ওই তোমার যে গুণটা আছে বা আমার যে ব্যাপারটা আছে, যেটা আমি বিকশিত করতে চাই, যেটা আমার অস্তিত্বের সাথে মিশে আছে, ওই পরিবেশটা কোথায় গেলে বিকশিত হবে এটা আমাকে জানতে হবে। কমলা লেবু গাছ, যদি তুমি ভালো কমলা খেতে চাও, পাহাড়ি এলাকায় যেতে হবে। কমলা গাছ তো চরাঞ্চলে হবে না, হলেও ভালো হবে না। তোমার প্রতিভাটাকে তোমাকে বিকশিত করতে হলে তোমাকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, অথবা চলে যেতে হবে। ইসলামে এটাকে বলে হিজরত করা। আমাদের নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, কারণ মক্কায় পরিবেশ পান নাই। তার উনি যে কথাগুলো বলতেন, তার পরিবেশ উনি পাচ্ছিলেন না। জগতে অনেক মহাপুরুষ, অনেক বড় শিল্পীরা তাদের নিজের এলাকায় থাকতে পারেনি, মূল্যায়ন করতে পারেনি, কারণ সে যে বিশেষ প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে এইটার গুরুত্ব তার আশেপাশের মানুষরা বোঝে না। খুব প্রচুর এই ঘটনাটা ঘটে। অনেক বড় বিজ্ঞানী নিজের দেশে থাকেনি, কারণ নিজের দেশে সে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, তাকে নিয়ে হাসাহাসি করে। তুমি এমন একটা পরিবারে আছো যাদের মধ্যে কোনো ঘোরাঘুরির স্পিরিট নেই, ঘুরলে টাকা নষ্ট, তারা মনে করে যে ঘোরাঘুরি মানে টাকা নষ্ট। তোমার এখন মন চাচ্ছে যে আমি সবাইকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরবো, বাবা মা ভাই বোন, খুব মজা হবে, একটা মেমোরেবল টাইম কাটাবো। আরে ভাই, তারা তো ওইটার মেমোরেবল মনে করে না। তোমার উচ্চ চিন্তায় কি আসে যায়? তারা এটার মেমোরেবল মনে করে না। তো জোর করে মেমোরেবল বানানো যায়? তারা খাবে? খাবে না। আমার এক ছোট ভাইয়ের সাথে একবার গেছিলাম একটা জায়গায়, তো আমরা তো বাসায় ভাতই খাই, তো তাকে নিয়ে একটু অন্য শহরে গিয়েছি অনেক আগে। তো আমি বললাম যে এখানে তো আজকে আমাদের এখানে বার্গার আছে, স্যান্ডউইচ আছে, বা আমরা স্পেশাল বিরিয়ানি খেতে পারি, তোমার কি খেতে মন চায়? সে বললো ভাই আমি ভাত খাবো, ভাত খাবো, ট্যাংরা মাছ কোথায় পাওয়া যায়? আমি আর কিছু বললাম না, কারণ সে ওই ট্যাংরা মাছে আটকে গেছে। ট্যাংরা মাছ অবশ্যই ভালো, কিন্তু নতুন কিছু নেবার মতো অবস্থা তার নেই।
আমাদের যে সমাজে নতুন কিছু তারা নিতে পারে না, কোনোদিন দেখিনি, কোনোদিন শুনলাম না, এ নতুন কি পাইছে, মানে কোনোদিন দেখেনি, কোনোদিন শোনেনি, এরকম কিছু আসছে মানে ওটা একটা অপরাধ, খারাপ জিনিস। তাহলে ভাই, যারা আপনারা এই বলেন নতুন জিনিস কোনোদিন দেখিনি, তাহলে এই গাড়ি ঘোড়া মোবাইল প্লেন টেলেন এগুলো ব্যবহার করেন না, কারণ এগুলো একসময় কোনোদিন ছিল না। নতুন যে প্রযুক্তি আসবে ব্যবহার করবেন না, আগে তো দেখেন নাই, আগে তো শোনেন নেই, তাহলে ব্যবহার করবেন কেন? ওটা বাদ দেন, একা একা থাকেন, কোনো নতুন কিছু নেবেন না। আগে কোনোদিন দেখলাম না, বাপ দাদাকেও কোনোদিন বললো না একটা ফোন নিয়ে এসে, এটা নিয়ে নাকি আমেরিকায় কথা বলা যায়, বা ব্যবহার করেন না। নতুন একটা বৈজ্ঞানিক থিওরি আসছে, স্বাস্থ্য নিয়ে নতুন একটা তথ্য আসছে, কোনোদিন শুনলাম না, সারা জীবনে এই শুনে আসলাম। ভাই নিয়েন না, আপনি একা একা মরেন। যারা নিতে চায় তাদের নিতে দেন, ডিস্টার্ব করেন না। নিজে সংকীর্ণ ছোট্ট একটা গর্তের মধ্যে থাকেন, ওইখানে থাকেন, বের হয়ে আসেন। আমি দৌড়ে ফেলছি, বের হয়ে আসেন। আসতে না চান চুপচাপ থাকেন। এই অনুন্নত রুচি চিন্তা, এর জন্য পরিবেশ, মানুষের জীবনের বেসিক চাহিদাগুলোর উন্নতি করা দরকার, মানে সরি উন্নতি না, এগুলো পূরণ করা দরকার। যে কারো যেন আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখানে যেন অভাব না থাকে। এই অভাবগুলো যখন পূরণ হয়ে যাবে তখন তারা শখের দিকে যাবে। মানুষের মূল প্রয়োজনটা মিটে যাবার পরেই শখে যায়, প্রথমে শখ আসে না। এখন একটা সাইড ইফেক্ট বলি, একটা ভয়াবহ সাইড ইফেক্ট। ধরো তুমি একটা সুন্দর কাজ করছো, তুমি ধরো একজনের সঙ্গে তোমার প্রেম আছে, তুমি তাকে ভালোবাসো, তাই না? একটা সিনেমার ডায়লগ দিই যে চৌধুরী সাহেব, প্রেম করা কি খারাপ? প্রেম পবিত্র। প্রেম আসলেই পবিত্র। প্রেম, কারো প্রতি প্রেম আশা, প্রেমানুভূতি আশা, এটা বুঝতে হবে তোমার একটা সুন্দর মন আছে, ভালোবাসা আসছে তোমার কারো জন্য, খুব সুন্দর একটা মন তোমার আছে। আজে বাজে মনে প্রেম আসে না, ভালোবাসা আসে না। যদি তোমার প্রেম ভালোবাসা একজন ব্যক্তিকে ছাড়িয়ে লক্ষ মানুষের জন্য মনে হয়, প্রাণীর জন্য ছড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে তোমার একটা এক্সেপশনাল কাইন্ড অফ মাইন্ড আছে, বিশেষ মন। এটা খুবই রেয়ার কেস। আমি তোমাকে অনুরোধ করব যে এই মনটার যত্ন নাও, এই মনটা যেন বেঁচে থাকে। যে মন প্রেম করতে জানে, যে মন প্রেমে পড়তে জানে, প্রেম দিতে জানে, ভালোবাসা দিতে জানে, তাকে যত্ন করো, যেন মরে না যায়, যেন অপুষ্টিতে না ভোগে এই মনটা, একে বাঁচিয়ে রাখো। এটা পৃথিবীর জন্য খুবই দরকার। মানুষ এখন খুব প্রেমহীন হয়ে যাচ্ছে, কারো প্রতি কারো প্রেম নেই, সন্তানের জন্য না, স্ত্রীর জন্য না, বাবা মায়ের জন্য না, সব প্রেম যে জন্ম নিছে ভোগবাদ, সেন্সুয়ালিটি এবং টাকা পয়সা। প্রথমে টাকা, টাকা দিয়ে সেন্সুয়ালিটি। তো তোমার মনে যদি প্রেম থাকে, কোনো কারণ ছাড়াই প্রেম, কোনো কারণ ছাড়াই ভালোবাসা, এই মনটাকে যত্ন করো, মনটা যেন মরে না যায়। মন কি করে মরে যাবে জানো? তুমি ধরো ভালোবাসা দিতে গেছো একজন মানুষকে অথবা অনেক মানুষকে, ধরো সেখান থেকে তুমি কিছু আঘাত পেলে, যে আমি ভালোবাসা দিতে গেলাম, সে আমাকে ভুল বুঝলো, আমি সেবা দিতে গেলাম, আমি ডাক্তার হয়ে সেবা দিতে গেলাম, তারা আমাকে মারলো। অনেক ডাক্তারকে মারে না, ভুল বুঝে মারে। বা একজন খারাপ মানুষ, সে আঘাত করছে, অন্যায় করছে, আমি তাৎক্ষণিকভাবে প্রতিজ্ঞা করে নিলাম আর কাউকে ভালোবাসবো না, সবাই খারাপ, আর কোনোদিন কাউকে প্রেম দেব না, আর কোনোদিন সততা দেখাবো না, আর কোনোদিন কারোর সাথে ভালো কথা বলবো না, ভালো সম্পর্ক তৈরি করব না, শুধুমাত্র স্বার্থের সম্পর্ক তৈরি করব। এর মানে কি জানো? এর মানে হচ্ছে আমার যে একটা সুন্দর মন ছিল, যে মনে প্রেম ছিল, ভালোবাসা ছিল, মানুষের জন্য কল্যাণ করার ইচ্ছা ছিল, কিছু খারাপ মানুষের মন্তব্যের কারণে, তাদের কিছু আচরণের কারণে আমার সুন্দর মনটাকে আমি মেরে ফেললাম বা মরে গেল। এটা হচ্ছে আমাদের সমাজের সব থেকে বড় ক্ষতি। কিছু মানুষ আছে সমাজে যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, ভালো কাজ করতে চায়, উপকার করতে চায়, এবং তারা মার খায়। মার খায়, অপবাদ ঘাড়ে নেয়, মানুষ তাদেরকে ভুল বোঝে, তারা অর্থ কষ্টে ভোগে। এই মানুষগুলো একটা সময় বিরক্ত হয়ে যায়, তারা কষ্টে, মনের কষ্টে তারা নিজেদেরকে লুকিয়ে ফেলে, তারা সেই প্রেম ভালোবাসাটা আর ছড়ায় না। সে পৃথিবীকে যা দিতে পারত তা সে আর দেয় না, দেবার আগ্রহ তার নষ্ট হয়ে যায়। এই কিছু খারাপ
আচরণের কারণে, যেগুলো সে পেয়েছে। তো আমি বলবো, যদি তোমার মধ্যে বা আমার মধ্যে কোনো ভালো ইচ্ছা থেকে থাকে, শুভ ইচ্ছা থেকে থাকে, যেন পারিপার্শ্বিক কারণে সেই শুভ ইচ্ছাটাকে আমি বা তুমি মেরে না ফেলি, ওকে বাঁচিয়ে রাখতে হবে। এইটাই তোমার আমার সংগ্রাম। যে সমাজে খারাপ থাকবে, পৃথিবীতে জঘন্য লোক থাকবে, মারামারি কাটাকাটি হবে, তাই বলে আমার সৌন্দর্যকে আমি নষ্ট করব না। আমার সুন্দর থাকবে, ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেও মাদার তেরেসা থাকবে, অসম্ভব রকমের হিংসা হানাহানির মধ্যেও প্রেমের কবিতা লেখা হবে, হতে হবে। এটাই তো সংগ্রাম, ভালোর সাথে মন্দের সংগ্রামটাই তো এখানে যখন কেউ পিছু হটে যায়, সে শুধু নিজেকে পরাজিত করে তা না, বরং পৃথিবী তার কাছ থেকে অনেক কিছু পেত, পৃথিবীও বঞ্চিত হয়। তো নিজের কিছু সুখ, নিজের কিছু অহংকার, নিজের কিছু কষ্ট দিয়ে অন্তত পৃথিবীকে কিছু দিয়ে যায়। তুমি দিয়ে যাও, দিতে উৎসাহিত করো। না হলে আমাদের এই পৃথিবী অলরেডি অনেকটাই শুষ্ক রুক্ষ হয়ে গেছে। এবার যদি তুমি পিছিয়ে যাও, তোমার শুভ ইচ্ছাটাকে যদি মেরে ফেলো, তাহলে এই শুষ্ক পৃথিবীতে আর একটা প্রাণের স্পন্দনও থাকবে না, সব রোবটিক হয়ে যাবে, নিষ্প্রাণ মানুষ, নিষ্প্রাণ শহর।